আজ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি অর্থ বছরের চেয়ে মাত্র ৪.৫% বেড়ে এবার বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, সঙ্গে থাকছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। বিশাল অঙ্কের প্রস্তাবিত এই বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাত থেকে আসবে আরও ১৫,০০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে এডিপির আকার করা হয় ২,৪৫,০০০ কোটি টাকা। আগামী অর্থবছরে ভর্তুকি ব্যয় ধরা হয়েছে ৮৩,৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ ছিল ১,১০,৬৭২ কোটি টাকা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭% বেশি ছিল, কিন্তু আগামী অর্থবছরে ধরা হয়েছে ৬.৭৫%। আগামী অর্থবছরে নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী। এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬.৫%। ঘাটতি মেটাতে ২,৫৬,০০০ কোটি টাকা দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা থাকছে, যা জিডিপির ৪.৬%। আগামী অর্থবছরে সর্বোচ্চ ব্যয় হবে সুদ পরিশোধে ১,২৯,০০০ কোটি টাকা, ভর্তুকি ১,১২,০০০ কোটি টাকা এবং সরকারি কর্মকর্তাদের বেতন ও পেনশন ১,০০,০০০ কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদার হস্তে কালো টাকার পক্ষে অবস্থান নিয়ে প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রথমবারের মতো কোম্পানিও পাবে তার উদারতার সুযোগ। জমি, ফ্ল্যাট, নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে, জানিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। দেশে কালো টাকার পরিমাণ কত, এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। অর্থনীতিবিদ আবুল বারকাতের হিসাবে জিডিপির ৩ ভাগের ১ ভাগই কালো। স্বাধীনতার পর থেকে অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে কালো টাকা। কালো টাকা দুই ধরনের। অনেকেই বৈধ পথে আয় করলেও আয়কর নথিতে দেখান না। কেউ কেউ একে অপ্রদর্শিত আয় বলেন। আর কিছু মানুষ আয় করেন অবৈধ উপায়ে, যেমন ঘুষ, দুর্নীতি, লুট ইত্যাদি নানা উপায়ে। প্রথম ধরন নিয়ে সমাজে তেমন আপত্তি না থাকলেও অবৈধ আয় নিয়ে সমাজে আছে বিস্তর আপত্তি। আইনের চোখেও তা গুরুতর অপরাধ। কালো টাকা প্রসঙ্গে এক এক দেশের অবস্থান এক এক রকম, তবে বেশিরভাগ দেশ এর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেয়। আতঙ্কে থাকেন অবৈধ সম্পদশালীরা, কিন্তু বাংলাদেশে বারবার সাধারণ ক্ষমা দেয়া হয়। এবার অবৈধ সম্পদধারী কোম্পানিকেও কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছেন অর্থমন্ত্রী। কর্মকর্তারা জানান ১৫% কর দিয়ে নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে। জমি ও ফ্ল্যাটও বৈধ করা যাবে, এক্ষেত্রে দিতে হবে নির্ধারিত কর। কর্মকর্তারা জানান ফ্ল্যাটের কর নির্ধারণের জন্য ঢাকাকে ৫টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। বর্গফুট প্রতি সর্বনিম্ন কর ৩,০০০ টাকা। ঢাকার বাইরের অঞ্চলগুলোকেও কয়েকটি ভাগে বিভক্ত করে কর নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক স্থাপনার ফ্ল্যাট বৈধ করতে দ্বিগুণ কর দিতে হবে। ভূমির ক্ষেত্রেও দাম বিবেচনায় কর নির্ধারণ করেছে এনবিআর। কর্মকর্তারা জানান আয়কর রিটার্ন জমায় ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস চালু হওয়ায় অনেক কোম্পানি বিপাকে পড়েছে সম্পদ নিয়ে। কারণ সম্পদ অর্জনে অনেক কোম্পানির বিচ্যুতি রয়েছে, তাই এবার কোম্পানিকে দেয়া হচ্ছে সুবিধা। আগামী অর্থ বছর জুড়ে রিটার্ন বা সংশোধিত রিটার্ন দিয়ে কালো সম্পদ দেখানো যাবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতের সুশাসন ফেরানো এখন বড় চ্যালেঞ্জ, তাই বাজেটে এ খাত সংস্কার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে দুর্নীতি অনিয়ম কমানো গেলে ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব।
সম্প্রতি কিছু দুর্বল ব্যাংকের তালিকা তৈরি করে বাংলাদেশ ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়ে আমানতকারীরা। আবার জোরপূর্বক ব্যাংক একীভূত করার উদ্যোগেও অস্থিরতা ছড়িয়ে পড়ে এ খাতে। দেশে এখনও ডলার ও টাকার সংকট চলমান থাকায় চলতি হিসেবেও ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক খাতে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি এখনও বেশি। খেলাপি ও বেনামি ঋণ এখনও লাগাম ছাড়া। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে 2022 সালে খেলাপি ঋণ ছিল 1,20,656 কোটি টাকা, আর 2023 সালে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 1,45,633 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন আর্থিক খাতে এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন। প্রভাবশালীদের হস্তক্ষেপের ফলে যে কুঋণ মাধ্যমে টাকা লুণ্ঠন, মূলধন এবং ডিপোজিটার্স মানি লুণ্ঠন হয়ে যাচ্ছে, এবং হওয়ার পরে সরকারি ব্যাংকগুলো আবার বেইল আউট টাকা চায় সরকারের থেকে, এবং সরকার সেটা দিয়েছেও, এটা বন্ধ করতে হবে। এটাই আমি মনে করি বাজেটের এবার মূল লক্ষ্য হওয়া উচিত। ওইসব ইন্ডিভিজুয়ালদেরকে যদি আমরা আসলেও আপনার পিরিয়ড অ্যাকশন নেওয়া যায়, তাহলে হয়তো আমরা একটা সুশৃঙ্খলা আনতে পারবো। আদারওয়াইজ যদি আমি বছর পর বছর ধরে যদি এরকম চলতে থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর আরও উইক হয়ে যাবে। এমন সংকটের মধ্যে ডলারের দাম বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। ফলে রিজার্ভ কমে হয়েছে 13 বিলিয়ন ডলার। বিশ্লেষকরা বলছেন ব্যাংক খাত ঠিক না করলে সার্বিক অর্থনীতিতে গতি ফেরানো কঠিন হবে। দুর্নীতির উৎস থেকে প্রাপ্ত টাকা যেটা বিদেশে পাচার হয়ে যায়, সেটা গিয়ে আমার ডলার রেট, আমার ডলার অ্যাভেলেবিলিটি, ডলার ডিমান্ড এবং ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টকে হিট করছে। সুতরাং আমি যদি ওইটা ঠিক না করি, হয়তো বন্ধ করতে পারবো না, কিন্তু কমাতে যদি না পারি, আমার তো ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ ঠিক হবে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি আপনি আসলে আস্থা ফেরাতে হয়, আমাকে ব্যাংকিং সেক্টরের বিহেভিয়ারটা পাল্টাতে হবে, যাতে করে মানুষের আস্থাটা ফিরে আসে। এই খাতকে শক্তিশালী করতে খুব দ্রুত ব্যাংকিং কমিশন গঠনেরও পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার বাজেট পেশ করে রেকর্ড গড়তে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার আগে দেশে 82 বছর বয়সে কেউ বাজেট পেশ করেননি। অর্থনীতির টানাপোড়েনের এক বিশাল বোঝা তার কাঁধে। দেখার বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার ভান্ডার থেকে নতুন কী চমক থাকছে বাজেটে। 1943 সালের 2 জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেন আবুল হাসান মাহমুদ আলী। অর্থনীতির ছাত্র হিসেবে 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেই সেখানেই 2 বছরের জন্য যোগ দেন শিক্ষকতায়। 1966 সালের পরের 5 দশকের পুরোটাই কেটেছে পেশাদার কূটনৈতিক হিসেবে। আবুল হাসান 2001 সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হন। পরে 2002 সালে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন তিনি। এরপর আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। 2012 সালের 13 সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর 2014 সালের ফেব্রুয়ারি থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ এই বছরই দেশের 18তম অর্থমন্ত্রীর দায়িত্ব পান দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী। সবচেয়ে বেশি বয়সে বাজেট পেশ করে রেকর্ড করতে যাচ্ছেন এই অর্থমন্ত্রী। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রিজার্ভ ও ডলার সংকটকালীন সময়ে এবারের বাজেটে বেশ কিছু চ্যালেঞ্জ তার সামনে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামের বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে 54 বছরে বাজেটের আকার বেড়েছে 1000 গুণের বেশি। বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি, আর আওয়ামী লীগ সরকারের টানা 16তম বাজেট। 1971 সালে 4985 কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে যুদ্ধ বিধ্বস্ত লাল সবুজের বাংলাদেশ। 72-এ স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। 1972-73 অর্থবছরের বাজেটের আকার ছিল 786 কোটি টাকা। প্রশাসনিক ব্যয়, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন ছিল এই বাজেটের প্রধান লক্ষ্য। 3 বছরের ব্যবধানে 1974-75 অর্থবছরে বাজেটের আকার দাঁড়ায় 1084 কোটি টাকা।
1976-77 অর্থ বছরে শুরু হয় সামরিক শাসন। বাজেটের আকার ছিল 1989 কোটি টাকা। 1990-91 অর্থ বছরে যা বেড়ে দাঁড়ায় 12,960 কোটি টাকায়। 15 বছরে বাজেটের আকার বাড়ে 12 গুণ। স্বাধীনতার 33 বছর পর 2003 সালে 31তম বাজেটের আকার ছাড়ায় 50,000 কোটি টাকায়। এই অর্থ বছরে এম সাইফুর রহমানের পেশ করা বাজেটের আকার ছিল 51,980 কোটি টাকা। 6 বছর পর 2009-10 অর্থ বছরে 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায় জাতীয় বাজেটের আকার। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত সেই বাজেটের আকার ছিল 1,13,815 কোটি টাকা। 2013-14 অর্থ বছরে যার পরিমাণ দাঁড়ায় 2,22,491 কোটি টাকায়। আর 2018-19 অর্থ বছরে এই অর্থমন্ত্রীর শেষ প্রস্তাবিত বাজেটের আকার পৌঁছায় 4,64,000 কোটি টাকার ঘরে। উন্নয়নের ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল 2019-20 অর্থ বছরে বাজেট ঘোষণা করেন 5,23,190 কোটি টাকার। 2021-22 অর্থ বছরে এর আকার দাঁড়ায় 6,03,681 কোটি টাকা। সর্বশেষ 2023-24 অর্থ বছরে প্রস্তাব করা হয় 7,61,785 কোটি টাকার বাজেট। এবার 2024-25 অর্থ বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় 53তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যার আকার হবে প্রায় 8 লাখ কোটি টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা, সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এতদিন শুল্ক ছাড়া 2টি নতুন মোবাইল আনা যেত, এখন শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। স্বর্ণের অলংকার 22 ক্যারেটের বেশি হতে পারবে না। নতুন এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে কাস্টম শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ আনার প্রবণতা কমাতে প্রায়ই উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় নতুন বাজেটে ব্যাগেজ নীতিমালা পরিবর্তনের প্রস্তাব অর্থমন্ত্রীর। প্রস্তাব অনুযায়ী বিদেশ থেকে আগত একজন যাত্রী পরিদেহ বা অপরিদেহ অবস্থায় সর্বোচ্চ 22 ক্যারেটের 100 গ্রাম স্বর্ণ আনতে পারবেন। রূপা আনতে পারবেন 200 গ্রাম, তবে 24 ক্যারেটের স্বর্ণ গলিয়ে আনতে পারবেন না। এতদিন শুল্ক ছাড়া 2টি ও শুল্ক দিয়ে 6টি মোবাইল আনা যেত, এখন 3টির বেশি মোবাইল আনা যাবে না। শুল্ক দিয়ে একটি মাত্র মোবাইল আনা যাবে। 30,000 টাকা পর্যন্ত মোবাইলের জন্য 5,000 টাকা, 30 থেকে 60,000 টাকা পর্যন্ত 10,000 ও 60,000-এর বেশি দামের ফোনের জন্য শুল্ক দিতে হবে 25,000 টাকা। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি পাসপোর্টধারীরা সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত মদ আনতে পারবেন, তবে বাংলাদেশিরা তা পারবেন না। 12 বছরে কম বয়সী যাত্রী স্বর্ণ, মদ ও সিগারেট আনতে পারবেন না বলেও প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ার কর্মী পাঠানোয় অনিয়ম খতিয়ে দেখছে সরকার, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। বুধবার সংসদে প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নিরাপদ সাইবার স্পেস ও সাইবার অপরাধ দমনে আলাদা পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা করা হচ্ছে। শুরু হলো দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন। নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোয় অনিয়ম ও ভোগান্তির কথা তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ। প্রধানমন্ত্রীর কাছে দায়ীদের শাস্তি দাবি করেন তিনি। তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং স্পিকার মালয়েশিয়াতে জবাবে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে বিশেষ ফ্লাইট দেওয়ার পরও অনেকে যেতে পারেনি। এজন্য কে দায়ী তা অনুসন্ধান করা হচ্ছে। যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। এবারে কি সমস্যাটা হয়েছে, অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, নির্ধারিত সময় প্রকল্প শেষ না হলে এর খরচ বাড়ে, যার বিরূপ প্রভাব পড়ে অর্থনীতিতে। এটি সত্য যে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করা হলে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায় এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের বিরূপ প্রভাব পড়ে।
ফলে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নকালে প্রায় সকল প্রকল্পই এক বা একাধিকবার ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধি বা ব্যয় বৃদ্ধি সহ সংশোধন হয়ে থাকে। অধিবেশনের শুরুতে ইরানের রাষ্ট্রপতি সহ 2 সাবেক এমপির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। ইরানের মহামান্য রাষ্ট্রপতি ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসিকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তবে কলকাতায় এমপি আজিমের মৃত্যুতে শোক জানানো হয়নি। সংসদ সচিবালয় ব্যাখ্যা দিয়েছে, এই হত্যা সম্পর্কে নিশ্চিত করা হয়নি সংসদকে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা তৃতীয়বার বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। বুধবার সন্ধ্যায় 2 নেতার ফোনালাপ হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর বিজয় সম্ভব হয়েছে। ফোনালাপে তিনি আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। যারা টাকা পাচার করেছে, বিদেশে বাড়ি কিনেছে, পানামা পেপারসে যাদের নাম এসেছে তাদের নাম প্রকাশের দাবি জানান সংসদ সদস্যরা। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে 3 সংসদ সদস্য এসব দাবি জানান। তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক স্পিকার 621 বিঘা জায়গা। তিনি যখন ডিজি র্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আনোয়ার আজিজ নিয়ে আমি নির্বিকার। দুর্নীতির জন্ম হয়েছে, বিষ বৃক্ষরূপে প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে আজ হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বুধবার বেনজিরের আইনজীবী এই আবেদন করেন। দুদক কমিশনার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির সিঙ্গাপুরে আছেন বলে তিনি শুনেছেন। 4 মে সপরিবারে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপর দেশে ফেরার আর কোনো তথ্য পায়নি দুদক গোয়েন্দারা। এই অবস্থায় দুদকের নির্ধারিত তারিখের একদিন আগেই সময়ের আবেদন করে চিঠি দিয়েছেন বেনজিরের আইনজীবী। কঠোর গোপনীয়তার মধ্যে এই চিঠি দুদকে পাঠানো হয়। সেটা আবেদন দিয়ে গেছে এবং সেটা অনুসন্ধান কর্তা পর্যালোচনা করবে, দেখবে, যথেষ্ট গ্রাউন্ড থাকলে সে অ্যালাউ করবে, গ্রাউন্ড না থাকলে অ্যালাউ করবে না। বেনজির পরিবার কিভাবে দেশ ত্যাগ করল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে তিনি শুনেছেন বেনজির বর্তমানে সিঙ্গাপুরে আছেন। আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি। সে হয়তো ফিরে আসবেন। সে এসে নিশ্চয়ই যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত আসছে এগুলো ফেস করবেন তিনি, আমরা এটাই মনে করি। বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। এছাড়া 9 জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় আসামি তানভীর ভূঁইয়া ও সেলেস্তা রহমানের পর আদালতে। সিলেট সুনামগঞ্জ থেকে বন্যার পানি নামছে ধীরগতিতে। ভারী বৃষ্টি হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। তবে বড় বন্যার কোনো শঙ্কা দেখছে না তারা। এদিকে এই নাজুক অবস্থার জন্য জলাধারের নাব্যতা কমাকেই দায়ী করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। সুরমা কুশিয়ারার পানি এখন সুনামগঞ্জের হাওরে। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে প্লাবিত নির্মাঞ্চল। তবে নতুন করে পাহাড়ি ঢল না আসায় পরিস্থিতি প্রায় স্থিতিশীল। এছাড়া সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতি দেখছে
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে নদীর পানি ধীরে ধীরে নামছে বলেও জানাচ্ছেন তারা। এর পরিমাণ দিনে গড়ে 3 থেকে 4 সেন্টিমিটার। বর্ষাকাল চলে এসেছে এবং ভারী বৃষ্টিপাতের সিজন এখনো সামনে পড়ে রয়েছে। পরবর্তীতে ভারী বৃষ্টিপাতের সাপেক্ষে নদ নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি আপাতত আমাদের স্বল্প মেয়াদে বা মধ্যমেয়াদে তেমন কোনো গুরুতর বন্যার ঝুঁকি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি না। এদিকে গত এক সপ্তাহে সুনামগঞ্জ, সিলেটে বৃষ্টি হয়েছে 500 মিলিমিটারেরও বেশি। এর সঙ্গে উজানের ঢল যোগ হওয়ায় নাজুক হয়েছে পরিস্থিতি। জলাধারের নাব্যতা কমায় সংকট তীব্র হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যেখানে আমরা 20টা নদী আমরা খনন করতে চাচ্ছি, সেই প্রকল্পটি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় আছে। আমরা সেটা থেকে উঠে পাস করাতে পারলে আমরা পুরো সিলেটের সুনামগঞ্জ, সুরমা, কুশিয়ারা নিয়ে আমরা একটা সিস্টেমটাকে আমরা যদি ড্রেজিং করে কাজটা শেষ করতে পারি, তাহলে এই ধরনের আগাম বন্যা হোক বা যখনই কোনো বৃষ্টিপাত হবে, এই পানির ধারণ ক্ষমতাটা আমাদের বাড়বে। এদিকে তিস্তার পানি সমতলে বাড়ছে, তবে উজানের ঢলের প্রভাব এখনো দেখা দেয়নি ভাটিতে। ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে রাজশাহী নগরীর বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ক্রেতা আকর্ষণ বাড়াতে বিভিন্ন আউটলেটে থাকছে লোভনীয় অফার। নতুনত্ব আর বৈচিত্র্যের খোঁজে ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে। কোরবানি ঈদ আসতে বাকি আরও 2 সপ্তাহ। তবে এরই মধ্যে রাজশাহী নগরীর বিভিন্ন বিপণী বিতান ও ব্র্যান্ড আউটলেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বৈচিত্র্যের খোঁজে ক্রেতারা ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে। কেউ কিনছেন, কেউ আবার ঘুরে দেখছেন। ভাইয়ার জন্য কিনলাম পাঞ্জাবি, পছন্দ হয়েছে কিনে নিলাম, আর 2টা শার্ট নিলাম বাচ্চার জন্য। কালেকশনগুলো মোটামুটি ভালো, এখানে প্রায় আসা হয়, প্রায় কেনাকাটা করা হয়। আর একটা ফর্মাল শার্ট নিলাম, একটা বেল্ট নিলাম, আর বিকাশে পেমেন্ট যেটা করেছি আর ক্যাশব্যাকটা। আজকে আমি শুধু আমার ছেলে এবং আমার নিজস্ব জন্য কিছু গেঞ্জি কিনলাম এবং আমার মিসেসও কিছু পছন্দ করে রাখলাম। পরবর্তীতে দেখা যাবে হয়তো ওগুলোকে সব কেনার সম্ভাবনা। ক্রেতা আকর্ষণ বাড়াতে বিভিন্ন আউটলেটে থাকছে ক্যাশব্যাক সহ লোভনীয় অফার। বিক্রেতারা বলছেন ক্রেতা চাহিদা ও আবহাওয়া মাথায় রেখে পোশাকে থাকছে ভিন্নতা। এখন যেহেতু রাজশাহীতে একটা সামার সিজন চলতেছে, তো অনেক গরম এখানে, সেই জন্য আমরা কটন ফেব্রিক্সটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি। আর মোবাইল ব্যাংকিংয়ের যে ইস্যুটা হচ্ছে, আমরা সাধারণত প্রতি অকেশনগুলোতে মোবাইল অফারটা দিয়ে থাকি বিভিন্ন বিকাশে। ঈদের সময় যত ঘনিয়ে আসবে মার্কেট ততই জমে উঠবে বলছেন ব্যবসায়ীরা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন জেলায় পশুপালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। গত বছরের তুলনায় এবার পশু খাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনে খরচ বেড়েছে। এজন্য লাভ কম হবে বলে মনে করছেন খামারিরা। আর অবৈধ পথে পাশের দেশ থেকে গরু এলে লোকসানের আশঙ্কা রয়েছে তাদের। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও নাটোরে গবাদি পশু লালন পালন করেছেন খামারিরা। জেলায় এবার 18,410টি খামারে প্রায় 5 লাখ গরু লালন পালন করা হয়েছে, যার মধ্যে জেলার চাহিদা 2.5 লাখ। প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা এইসব পশুর বাজারে চাহিদা আছে। একদম প্রাকৃতিক খাবার দিয়ে এই গরুগুলা তৈরি করে থাকি। এই কারণে আমি এই 12 বছরে একটি গরু হাটে নিয়ে দিয়ে বেচতে হয়নি। 9টা গরু প্রস্তুত করেছি, এটা 8 থেকে 12 মণ পর্যন্ত ওজন আছে। মেহেরপুরে 2 লাখের বেশি গবাদি পশু পালন করা হয়, যার অর্ধেক স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহ হবে। কাঁচা ঘাস, খড় খাইয়ে রাজবাড়িতেও পশুপালন করেছেন খামারিরা। সেন্টু, ভুট্টা এগুলোর দাম অনেক বেশি, তাই আমাদের গরু এবার তৈরি করতে অনেক পরিমাণ খরচ হয়েছে। গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে গরুতে খরচ অনেক বেশি হচ্ছে, যার কারণে আমরা গরু লালন পালন করে লাভবান হতে পারতেছি না। এবার পশু খাদ্যের দাম বেশি হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে খামারিরা চিন্তিত। এছাড়া পাশের দেশ থেকে অবৈধভাবে পশু এলে তারা ক্ষতির মুখে পড়বেন। ভারতীয় গরু আমদানি না করে তাহলে আশা করি আমরা খামারিরা কিছু পয়সা পাবো। কোরবানির পশু পালনে নিরাপদ খাদ্য নিয়ে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গবাদি পশুর যারা খামারি, তারা যেহেতু যে উদ্দেশ্যে তৈরি করছে সেটা তাদেরকে আমরা সহায়তা করছি এবং তারা যেন নিরাপদ খাদ্য তৈরি করে সেজন্য আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্টেরয়েড মুক্ত, অ্যান্টিবায়োটিক মুক্ত রাখতে চাচ্ছি। যে দাম একটা এস্টিমেট করছে সেখানে প্রায়
পঁচিশশো কোটি টাকার মতো আমাদের সর্বমূল্য দাম আসতে পারে বা তার অতিরিক্ত হতে পারে। কৃত্রিমভাবে যাতে গরু মোটা তাজাকরণ না করা হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, পশুপালনের খরচ বেড়েছে, এবার নাটোরে কোরবানির পশুর দাম কেমন আশা করছেন খামারিরা? আমাদের নাটোর জেলায় কিন্তু এই কোরবানির পশু প্রায় 5 লক্ষাধিক কোরবানির পশু কিন্তু আসলে লালন পালন করছে এখানকার খামারিরা। তবে আমি যদি বলি যে এখানকার যে নাটোর জেলার যে চাহিদা রয়েছে প্রায় 2.5 লক্ষ কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বাইরে কিন্তু আসলে প্রায় আরো 2.5 লক্ষ কোরবানির পশু কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে যাবে। আমি যদি এখন দেখাই যে এই যে আমি যে ফার্মটিতে রয়েছি, এই ফার্মটি কিন্তু আসলে নাটোর সদর উপজেলার একটি ফার্ম। এখানে মনোয়ারা এগ্রো ফার্ম নামে এই ফার্মটি খুব পরিচিত রয়েছে। এখানে প্রায় এখনো শতাধিক কোরবানির পশু কিন্তু এখানে রয়েছে এবং এই পশুগুলোকে দেশীয় প্রযুক্তির খাবার খাইয়ে কিন্তু আসলে বড় করা, যার কারণে এখানকার এই ফার্ম মালিক তিনি মনে করছেন যে আসলে এইবার যে গো খাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু আসলে তাদের এই গরুর দামটাও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। সে তুলনামূলকভাবে যে পরিমাণে আসলে গো খাদ্যের দাম বেড়েছে, এখানকার শ্রমিকের মজুরি বেড়েছে, সেই হিসেবে হয়তো গরুর দামটা অতটা বাড়েনি। তারপরেও কিন্তু আসলে তারা মনে করছেন যে এই গরুগুলো বিক্রি করে তারা এটা ভালো অঙ্কের লাভ হবে। কারণ এই নাটোরের এই খামারগুলোতে সবচেয়ে বড় সুবিধা যেটা, এই খামারগুলোতে কিন্তু আসলে গরুর যে চাহিদা থাকে সেই চাহিদার কারণে এই গরুগুলো বাইরে বিক্রি করতে নিয়ে যাওয়া লাগে না, বরঞ্চ বাইরে যে পাইকাররা রয়েছে বা যারা কোরবানি গরু ও তাদের পছন্দ মতন গরুকে প্রয়োজন, তারা কিন্তু আসলে এই খামারে এসে নাটোরের যে কয়টা খামার রয়েছে সবগুলো খামারে কিন্তু আসলে গরু তারা মানে ক্রেতারা নিজেরা এসে কিন্তু আসলে পছন্দ করে নিয়ে যায়, যার কারণে এখানকার খামারিদের কিন্তু একটা বাড়তি যে খরচ, হাটে নিয়ে যাওয়া, সেখানে রাখা, যে আসলে পরিবহন যে খরচটা রয়েছে সেই পরিবহন খরচটাতে কিন্তু তারা আসলে একটা সুবিধা পায় যে আসলে সেই পরিবহন খরচটা তাদের লাগে না, যার কারণে কিন্তু আসলে এই নাটোরের খামারিরা মনে করেন যে তাদের একটা ভালো লাভ হয়। তবে আমি যদি আরেকটি বিষয় এখানে বলি যে এখানকার খামারিরা যে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা মনে করেন যে আসলে যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম যে বিভিন্ন বড় হাটে নিয়ে যাওয়ার আগে যে বিভিন্ন মানে বিষাক্ত খাবার খাইয়ে তারা কিন্তু আসলে তারা নিয়ে যায়, তারপরে হাটে যাওয়ার পরে অনেক গরু কিন্তু অসুস্থ হয়ে যায়। সব মিলিয়ে আসলে নাটোরের খামারিরা এখন পর্যন্ত মনে করছেন যে দাম রয়েছে তাতে তারা একটা ভালো লাভের মুখ দেখবেন। আশা করি খামারিরা ভালো লাভ করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাপ্পি লাহিড়ী। নাটোর থেকে পশুপালনের খরচ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। শিক্ষক সংকটে ধুঁকছে পার্বত্য জেলা রাঙামাটির স্কুলগুলো, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক নিয়োগ হলেও দুর্গম পাহাড়ি এলাকায় যেতে চান না অনেকেই। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCN নতুন নীতিমালা বাড়িয়েছে সংকট। রাঙামাটিতে এমপিওভুক্ত উচ্চ ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৯৮টি। এসব স্কুলে গণিত, বিজ্ঞান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। ৯৮টি প্রতিষ্ঠানে শূন্য ৩৯৮ শিক্ষকের পদ। নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে পারবে না স্কুলের ম্যানেজিং কমিটি। এতে বাড়ছে সংকট। পাহাড়ি এলাকায় শিক্ষকতা করতে আগ্রহী নন NTRCN নিয়োগ করা শিক্ষকেরা। এই যে শিক্ষক নিবন্ধন 5টা প্রথম এবং মাত্র শর্তাবলী হওয়া উচিত না, এটাকে শিথিল করা উচিত পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে। আমি মনে করি যারা BEd MAd করে অথবা শিক্ষায় যারা ডিপ্লোমা করে তাদেরকেই আসলে যে MPO সুবিধার জন্য বিবেচনা করা উচিত। পাহাড়ে স্থানীয় পর্যায়ে অনেকেই উচ্চশিক্ষিত হয়েছেন, তবে নিবন্ধন না থাকায় শিক্ষকতা পেশায় আসতে পারছেন না তারা। সর্বনিম্ন 12,500 টাকা বেতনে তারা এখানে ঢুকে, এখানে থাকা, খাওয়া, যাতায়াত, বাড়িঘরের সাথে যোগাযোগ এগুলো কঠিন হয়ে যায়। NTRCটা বাদ দিয়ে যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে যদি নিয়োগটা হতো আমাদের অন্তত সুবিধা হতো বলে আমি মনে করি। রাঙামাটিতে শিক্ষক সংকট ছাড়াও রয়েছে শিক্ষা অফিসার সংকট। জেলায় 10 উপজেলার মধ্যে 6 উপজেলায় নেই কর্মকর্তা। আমাদের প্রস্তাবটা হলো পার্বত্য অঞ্চলের জন্য মাধ্যমিক শিক্ষাকে প্রসারিত এবং উন্নয়ন করার জন্য এই জাতীয় যে নীতিমালা আছে সেই নীতিমালা কিছুটা শিথিল করে বাস্তব উপযোগী একটা নীতিমালা তৈরি করা হয়। এমপিওভুক্ত ছাড়াও জেলার সরকারি 12টি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে চরম শিক্ষক সংকট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নতুন টেলিযোগাযোগ আইনের খসড়ায় বিভিন্ন ধারায় বিরোধ নিষ্পত্তি, অতি উচ্চ হারের জরিমানা ও ক্ষতিপূরণ, যে কোনো ধরনের অপরাধকে জামিন অযোগ্য বলে বিবেচনা সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত সংশ্লিষ্টদের। তাদের মত আমলে নিয়ে খসড়া নবায়নের আশ্বাস ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর। বুধবার রাজধানীতে এক বৈঠকে তিনি জানান, নতুন আইন হবে উদার, ভবিষ্যৎমুখী, নাগরিক ও ব্যবসা বান্ধব। টেলিযোগাযোগ আইন 2024-এর খসড়ার বিভিন্ন ধারা নিয়ে আগারগাঁওয়ের আইসিটি ভবনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। বড় বড় মিনিস্ট্রিজ ডিপেন্ডেন্ট অন মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন। সংশ্লিষ্টদের দাবি, আইনের খসড়ায় প্রশাসনিক জরিমানার পরও সর্বোচ্চ 300 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান ব্যবসা বান্ধব নয়। লাইসেন্সধারীদের অপরাধকে জামিন অযোগ্য বিবেচনার বিপক্ষে তারা, কিন্তু দায় মুক্ত রাখা হয়েছে সরকারি সংস্থাকে। এতে করে কমতে পারে বৈদেশিক বিনিয়োগ। 300 কোটি টাকার যে জরিমানার কথা আইনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, তার নির্দেশনা থাকা উচিত কি কারণে আমাদের কি শাস্তি হওয়া উচিত। আমরা যেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন উদ্ভাবনের দিকে তাকিয়ে, সেখানে অনেক ভুল বা বিতর্ক হতেই পারে, কিন্তু আদালত যদি আমাদের শাস্তি দেয় তাহলে কাজের ক্ষেত্র প্রসারিত হবে না। সংশ্লিষ্টদের দাবি মেনে নাগরিক ও ব্যবসা বান্ধব আইন প্রণয়নের লক্ষ্যে খসড়া নবায়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় সকল শ্রেণীর মানুষের কথা ভেবে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিতের আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। ওই যে একটা টার্গেট আমাদের সামনে আছে, যে আপনাদের সার্ভিসটা এদেশের মানুষকে কত কম পয়সায় আবার কত কোয়ালিটিফুল দেওয়া যায়। আপনাদের সুপারিশকৃত খসড়া এইটা যদি আমাকে আপনারা 7 দিনের মধ্যে তৈরি করে দেন, মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদের সাথে আলোচনা করে আমরা হয়তো যত দ্রুত সম্ভব আমরা মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের জন্য পেশ করব। ভবিষ্যতে টেলিযোগাযোগ আইনটি যেন দীর্ঘদিন উপযোগী থাকে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।